বিসমিল্লাহির রহমানির রহিম। আমার নাম হচ্ছে মোহাম্মদ হাবিবুর রহমান আকন। আপনি মানুষ বর্তমানে কমান্ডার হলুদ নামেই আমাকে চিনেন। আমার বাড়ি ঈশ্বরগঞ্জ উপজেলা জাতীয় ইউনিয়নে বাসাটি গ্রামে। উনিশশো 71 সালে আমি তখন ইন্টারমিডিয়েট পরীক্ষার্থী। আমি পাকিস্তান আমলেই রাজনীতির সাথে সম্পৃক্ত। এখনকার মতো মানুষ যেভাবে রাজনীতির সচেতন বেশি, অনেক বেশি জানে, তখন এত কিছু না জানলেও 1965 সনে যখন এই দেশে ইলেকশন হয়, ফাতেমা জিন্নাহ এবং আইয়ুব খানের, তখন আমরা ঈশ্বরগঞ্জবাসী, তখন আমরা সবেমাত্র হাই স্কুলে উঠেছি, ক্লাস 6 উঠছি। সিনিয়র ভাইরা ইলেকশনের দিন মিছিল বাইর করলো। মিছিল আমাদের ঈশ্বরগঞ্জ প্রপার সবটা করলো। ইলেকশনের দিন আমাদের কেন্দ্র হচ্ছে ঈশ্বরগঞ্জ হসপিটাল, এখান থেকে প্রায় 1 কিলোমিটার উপরে দূরে। হঠাৎ করে সিনিয়র বাইরে আমাদের সাথে নাই, তখন টিনের ছুঙ্গা, নারায়ণ তাকবীর, আল্লাহু আকবার, তোমার আমার ঠিকানা পদ্মা মেঘনা যমুনা। আমরা তখন এই পূর্ব পাকিস্তানের মানুষ, শুধু আমরা না, সবাই ফাতেমা জিন্নাহ নির্বাচন করছি। ফাতেমা জিন্নাহ মার্কে ছিল হারিকেন, আইয়ুব খানের মার্কে ছিল গোলাপ ফুল। আমরা এই নির্বাচনের দিন মিছিলের মধ্যে হঠাৎ করে সিনিয়র বাইরে নাই, আমাদের হাতে চুঙ্গা, টিনের চুঙ্গা। আমরা যখন তখন সিনিয়র বাইরে নাই, তা আমরা বাধ্য হয়ে আই। আমাদের তখন প্রাইমারি হাই স্কুলের ছাত্ররা মিছিল সহকারে ভোট কেন্দ্রে যেতে শুরু করলাম। ভোট কেন্দ্র আগে বলছি যে 1 থেকে 1 কিলোমিটার উপরে জায়গা, দূরে। রাস্তায় আমাদের বাধা দিল পুলিশ। আমরা রেল লাইন হয়ে ভোট কেন্দ্রে গেলাম। ভোট কেন্দ্রে পুলিশ আমাদের বাধা দিল, আমাদের বললো যে তোমরা স্কুলের বাচ্চা কাচ্চা, তোমাদের আমরা আর পিটাবো না, তোমরা দয়া করে যাও। আমরা চলে আসলাম। গেল 1965। যদিও এই নির্বাচনে এই দেশের আপামর জনসাধারণ ফাতেমা জিন্নাহর পক্ষে ছিল, কিন্তু নির্বাচনের ফলাফল আইয়ুব খানের পক্ষে গেল। আর সেটা গণতন্ত্র ছিল না, সেটা ছিল মৌলিক গণতন্ত্র, যেটাকে বেসিক ডেমোক্রেসি বলে। বুথ সাধারণই ছিল, পাবলিকের কোনো বুথ ছিল না। বুথ ছিল ইউনিয়ন পরিষদের মেম্বার, চেয়ারম্যান, তাদের। তা আমরা গণতন্ত্র সম্বন্ধে এত জ্ঞান আমাদের ছিল না তখন। এরপরেও মনের ভিতরে একটা জিনিস আসছিল যে আমরা ভোট দিতে পারি না, এদেশের মানুষ ভোট দিতে পারে না, ভোট দেয় চেয়ারম্যান মেম্বাররা। যাক, 66 সালে পরের বছর বঙ্গবন্ধু একটা 6 দফা দাবি পেশ করলেন পাকিস্তান সরকারের কাছে। 6 দফা, তখন রেডিও ছাড়া কোনো মাধ্যম ছিল না, আর পেপার। আমরা সাধারণত তো পেপার খুব কম আসতো, রেডিও শুনতাম। কিন্তু পোস্টার আকারে যে 6 দফাটা প্রত্যেক এলাকায় টানানো ছিল, সেখানে কিন্তু আমরা 6 দফা পড়ছি। 66 সনে, যদিও আমরা তত বড় না, ছোটও না। 66-তে 1952 সনে আমার জন্ম। সেইখানে যে আমাদের সাথে যে পাকিস্তানের একটা বৈষম্য 6 দফা দাবিতে, কিন্তু সেটা স্পষ্ট তুলে ধরা হয়েছে। তখন স্বাভাবিকভাবে এই দেশের মানুষ, পূর্ব পাকিস্তানের মানুষ, আমরা আমাদের যে একটা চেতনা, পাকিস্তানিদের প্রতি যে আমাদের একটা ঘৃণা, সেটা কিন্তু ধীরে ধীরে প্রকাশ পাইতে শুরু করলো।
আমরা আইয়ুব খান দেশে মার্শাল্য দিল, বঙ্গবন্ধুকে গ্রেপ্তার করলো। যখন আমরা ম্যাট্রিক পরীক্ষা দেব, এসএসসি পরীক্ষা দেব, তখন দেশে আরম্ভ হইল অভ্যুত্থান। সেটা গণ অভ্যুত্থান। আমরা সেই অভ্যুত্থানে আমরা স্কুলের ছাত্ররাও, আমাদের মেট্রিক পরীক্ষা দেওয়া ঠিক আগ মুহূর্তের ঘটনা, আমরা মিছিল সহকারে সমস্ত থানা সদর প্রদক্ষিণ করলাম, থানায় গেলাম। থানায় গিয়ে আমাকে আমার এক সিনিয়র বড় ভাই আব্দুল মজিদ নাম, চনিকলা বাড়ি, তার কাঁধে তুললো। থানার ভিতরে আইয়ুব খানের ছবি ছিল, সেই ছবিটা উনি আমাকে বললে এটা লামাও। আমি লামাইলাম। তখন উনি বললো যে উপর থেকে এটা ডিল মারো, ফলাও। আমি যে গ্লাস, এখন তো ছবি বাঁধাই করে প্লাস্টিক দিয়ে, পলিথিন দিয়ে, তখন ছবি কিন্তু গ্লাসে বাঁধাই হতো। আমি বললাম যে এটা ফললে ভেঙে যাবে। তখন উনি বললেন যে বাঙ্গো, ফলাও। আইয়ুব খানের ছবি ফেললাম। তখন থানা পুলিশ আমাদের দিকে আসলো, আমাদের বললো যে তোমরা সরো, প্রয়োজনে তোমাদের গুলি করব। হাতে একটা ক্লিপের মতো দেখাইলো যে এই যে গুলি করতেছি। তখন গুলি কাকে বলে, গুলি বলতে তো আমরা ছবিতে দেখছি, কিন্তু ক্লিপের মধ্যে গুলি, এটা চিরুনির মতো, মেয়েদের উকুন মারা চিরুনি মোটা এরকম। এইটা কি দেখাচ্ছে, এটা হয়তো বাউতবাদী ভুল দেখাচ্ছে। ওই যে পরে মুক্তি উঠতে দেওয়ার পরে যখন দেখলাম যে না, একটা ক্লিপের মধ্যে 5টা গুলি থাকে, ওই ক্লিপটাই দেখাচ্ছে, ওরা ঠিকই দেখাইল। এরপর বঙ্গবন্ধু 69-এ এই গণঅভ্যুত্থানে বঙ্গবন্ধুকে জেল থেকে ছাড়লো। তখন তো বঙ্গবন্ধু না, তখন তো উনি শেখ মুজিবুর রহমান, মুজিব ভাই, আমাদের মুজিব ভাই। তখন তো আর এই এখন যেভাবে নেতাদের অনেক কিছু ডেকোরেশন দিয়ে বলতে হয়, তখন কিন্তু তা না, মুজিব ভাই সবার মুজিব ভাই। মুজিব ভাই জেল থেকে বের হলো। পাকিস্তান সরকার বাধ্য হলো নির্বাচন দিতে। তখন আমরা বড়, তখন আমরা ম্যাট্রিক পরীক্ষা দিয়ে দিছি, এসএসসি পরীক্ষা দিয়ে দিছি। তখন আমরা কিন্তু ভোটার হয়ে গেছি। হয়তো ভোটার লিস্ট যখন করছে তখন আমাদের নাম আমরা তুলছি। নির্বাচন দিল ডিসেম্বর মাসে 1970-এ। এই পূর্ব পাকিস্তানের মানুষ আমরা সবাই আওয়ামী লীগের মুজিব ভাইয়ের মার্কা নৌকার পক্ষে সবাই নির্বাচন করলাম। সবাই নির্বাচন করলাম নৌকার পক্ষে। কিন্তু দুঃখজনক হলেও সত্য, আমার যে এলাকায় ঈশ্বরগঞ্জ ময়মনসিংহের, এই এলাকায় কিন্তু নৌকা পাস করতে পারে নাই। সমস্ত পূর্ব পাকিস্তানে 2টা জায়গায় পাস করতে পারে নাই, একটা ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ আর একটা পার্বত্য চট্টগ্রামের তিবিত্রা। আর এখানে পাস করছিলেন নুরুল আমিন, যিনি বৃহৎ বাংলার মুখ্যমন্ত্রী ছিলেন, একবার উনি পাস করছিলেন। 269 সিটের মধ্যে 169 সিটের মধ্যে আমরা 167টা সিট পাইলাম। স্বাভাবিকভাবেই পাকিস্তানের সরকার গঠনের কথা আমাদের আওয়ামী লীগের মুজিব ভাইয়ের, বঙ্গবন্ধুর, ওরা আমাদের রাষ্ট্রীয় ক্ষমতা যাওয়ার দ্বন্দ্ব প্রতিবন্ধকতা সৃষ্টি করতেছে। ওই দিকটা পাকিস্তান থেকে ভুট্টো, জুলফিকার আলী ভুট্টো, তার পিপলস পার্টি নিয়ে মাত্র 88টা সিট পাইয়া সে বলে আমি পশ্চিম পাকিস্তানের প্রধানমন্ত্রী আর শেখ মুজিবুর রহমান পূর্ব পাকিস্তানের প্রধানমন্ত্রী। মানে একটা হাস্যকর ব্যাপার স্যাপার।
টাল বাহানা করতে করতে ডিসেম্বরে নির্বাচন হইল, 70 গেল, 71, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চের অধিবেশন ডাকলো। সেই অধিবেশন আবার পরিবর্তন করলো। মার্চের 3 তারিখ অধিবেশন হওয়ার কথা ছিল, সেইটা পরিবর্তন করে আবার 25 তারিখ অধিবেশনের কথা বলল। পাকিস্তান থেকে ইহা একান আসতো এই দেশে। আবার এই দেশের যে গভর্নর, তাকে চেঞ্জ করে পাকিস্তানের সামরিক কর্মকর্তা, যার বদনামের সীমা নাই, যে একজন ফেরুস্তাস টিকা খান, তাকে দেওয়া হইল। তা আমরা অপেক্ষায় ছিলাম কি হয়। বঙ্গবন্ধু 7ই মার্চ 1971 রেসকোর্স মাঠে জনসভা ডাকলেন। আমার সৌভাগ্য হয়েছিল সেদিন সে জনসভা যাইতে। হালকা গুড়ি গুড়ি বৃষ্টি ছিল। সেখানে উনি এক ঐতিহাসিক ভাষণ দিলেন, যে ভাষণ আমাদের স্বাধীনতার পক্ষে কিংবা আমাদের যে কী করণীয় কোনো কিছু বাদ পড়ে নাই। উনি প্রথমে শুরু করেছিলেন দুঃখ ভারাক্রান্ত হৃদয়ে কথাটা বললে। উনি বলেছিলেন, আমি যদি তোমাদের হুকুম দেওয়ার নাও পারি, তোমাদের যা যা আছে। লাস্টে বলেছিলেন এবারের সংগ্রাম মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম। তখন কিন্তু আমাদের বুঝতে আর বাকি রইল না, সামনে একটা মহা বিপদ আসতেছে, মহা একটা কঠিন সময় আসতেছে। মিটিং শেষ করে চলে আসলাম 25শে মার্চ রাত্রে ঘুমাইলাম। আমি তখন ঈশ্বরগঞ্জে পার্শ্ববর্তী একটা ইউনিয়ন, একটা রেলওয়ে স্টেশন আছে সোহাগী, যেটা সাহিত্যিক হুমায়ুন আহমদ তার অনেক গল্প সাহিত্যে উল্লেখ করছেন। সেই সোহাগী স্টেশনের কাছে ছিলাম। এখানে আমার এক মামার ব্যবসা ছিল, ওইখানে রাত্রে ছিলাম। ফজরের নামাজের পরে সোহাগী স্টেশন মাস্টার আমাকে ডাকলেন। তখন আমরা যুবক, রাজনৈতিক চর্চা করি, মিছিল মিটিংয়ে আমরাই সবার আগে। উনি দেখে আমাকে বললেন যে হলুদ ভাই, সব মানুষ হয়ে গেছে, যে কী হচ্ছে ঢাকাতে পাকিস্তানিরা, পাক সেনাবাহিনী, পাঞ্জাবিরা ইউনিভার্সিটির হলগুলোতে, রাজারবাগ পুলিশ ব্যারেকে, পিলখানায়, হাজারবাগে, ইপিআর ক্যাম্পে আতঙ্কে হামলা করছে এবং অনেক নিরীহ জনগণকে মারছে। আমি ওনাকে জিজ্ঞেস করলাম যে আপনি কেমনে টের পাইলেন? আমরা কেউ জানলাম না, আপনি বলতেছেন। উনি বললো যে আমাদের স্টেশনের যে টেলিফোন, এই টেলিফোনে এক স্টেশন থেকে আর স্টেশনে বলে দেওয়া হয়েছে। আমরা সাথে সাথেই থানা হেডকোয়ার্টার ঈশ্বরগঞ্জে সবাই চলে আসলাম। আমাদের হাতে দেশীয় অস্ত্র, দাও, কাঁকড়া, বলম, লাঠি, যে যা আছে সব নিয়ে মিছিল করলাম থানা হেডকোয়ার্টারে 26শে মার্চ। 27শে মার্চ তখন আর মিছিলের দিকে গেলাম না, আমরা নিজে নিজে চিন্তা করলাম, আমরা যদি এই দাও, কাতরা, বল্লম, লাঠি সুটা এইগুলো নিয়ে পাকিস্তানিদের সাথে লড়ি, হ্যাঁ এটা তো হবে না। কারণ পাকিস্তান একটা পৃথিবীতে 4 নম্বর না 5 নম্বর একটা বৃহৎ শক্তি। তো চিন্তা করতে লাগলাম যে কি করা যায়, কারণ ওদের একটা রাইফেলের গুলি আর আমাদের 1000 10,000 দা কিংবা কাতরা কিংবা বললম, এক কথাই। 27 তারিখ স্টেশন মাস্টার, সোহাগী স্টেশন মাস্টার আমাকে ডাকলেন, ডেকে বললেন যে ভাই
আপনার এলাকায় যারা সেনাবাহিনীতে আছে, পাকিস্তানি সেনাবাহিনীতে আছে, ইস্ট বেঙ্গল রেজিমেন্টে আছে, তাদের জন্য চিটাগাং থেকে ট্রেন আসতেছে, স্পেশাল ট্রেন আসতেছে। এই ট্রেনে সবাইকে চিটাগাং যাওয়ার কথা বলছে। ইতিমধ্যে আমরা চিটাগাং বেতার কেন্দ্র থেকে, যদি অনেকেই বলে যে চিটাগাংয়ের এই সেই বন্ধ ছিল না, তো আমি নিজের গানে শুনছি স্বাধীনতার ঘোষণা জিয়াউর রহমান দিয়েছে, এবং সেখানে উনি অন বিহাফ অফ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তাও বলেছেন। এবং স্পেশাল ট্রেন সেটা কিন্তু চিটাগাং থেকেই নির্দেশিত পথেই ময়মনসিংহ থেকে চিটাগাং যাবে ট্রেন। আমি সগি স্টেশনে আমাদের এলাকার যারা ইস্ট বেঙ্গল রেজিমেন্টে এবং পাকিস্তান সেনাবাহিনীতে চাকরি করত, তাদের সাথে আমরা যুব সম্প্রদায় যোগাযোগ করলাম। সকালবেলা সবাই আসতো লাগেজ নিয়ে এবং ইউনিফর্ম পরে, যত সময় ট্রেন আসলো সবাই ট্রেনে চললো, সবাই চিটাগাংয়ের ওদের চলে গেল। এইদিকে আমরা কি করব তখন ভেবে পাচ্ছিলাম না। হঠাৎ একদিন এর মধ্যেই মার্চ কিংবা এপ্রিলের প্রথম সপ্তাহে সম্পর্কে আমার এক নানা, উনি ওনার বাড়ি থেকে আমি আমার নানা বাড়িতে যাচ্ছিলাম। রাস্তায় আমার প্রতিবেশী মামা, ওনার নাম আব্দুল গনি, এমনি গনু তালুকদার ডাকে, উনি আমরা বলতেছে যে এই বেটা নবাবী গাড়ি ঘুরস। আমি কী ব্যাপার মামা, আমাকে এত সুন্দর করে এত আদর করে, আর আজকে বলতেছে এই বেটা তুই নবাবী গাড়ি ঘুরস। মামা কী হয়েছে? এই বেটা কী হয়েছে বেটা? সব মানুষ চলে গেছে আর তুই রয়েছ কই গেছে? কয় সব মানুষ মুক্তিবাহিনীতে গেছে গা, আর তুই এনে চলে বই রয়েছ বাড়ি। এই কিন্তু মুক্তিবাহিনী শব্দটা ওনার কাছে শুনলাম প্রথম। উনি বলতেছে যে আমার এক মামাতো ভাই, নাম কাজী সাদুরুজ্জামান, ডাকনাম পুট্টু। উনি বলতেছে যে এই পুট্টু আসছিল কালকে রাত্রে, তার হাতে রাইফেল দেখলাম আর কামাঙ্গার মতো কি একটা দেখলাম, এটাও নাকি বোমা। সে যদি মুক্তিবাহিনী যাইতে পারে তোরা বসে রয়েছিস কেন? তখন আমি বললাম মামা তে কই যায়, কেমনে যায়, কী সমস্যা? উনি বললেন যে ইন্ডিয়াতে যাইতে হয়। ওনার কথা শুনে এলাকায় ঘোষণা দিলাম কে কে মুক্তিযুদ্ধে যাবে। আমার মামার বাড়ি এই সংস্থানেই তুলন্দর গ্রামে কাজীবাড়িতে, আমি তখন মামার বাড়িতে। সেখানে ঘোষণা দিলাম যে কে কে মুক্তিবাহিনীতে যাবে। আজকে বিকালে আমরা মিটিং করব। আমার মামার বাড়ির সাথে প্রাইমারি স্কুল আছে, চট্টি প্রাইমারি স্কুল, স্কুলের মাঠে সবাই আসে। আমরা 150-200 মানুষ একত্র হইলাম। সবাই সিদ্ধান্ত নিলাম যে আমরা মুক্তিযুদ্ধ যাব, দেশের জন্য যুদ্ধ করব। দিন তারিখ ঠিক করা হইল। অত্যন্ত দুঃখের বিষয়, যেদিন আমরা যাই 150-200 মানুষের মিটিং করলাম। যাওয়ার দিন যারা বিবাহিত তারা যাইতে পারে নাই, যাদের মা খুব আদর করে সন্তান দেয় সেই মা যাইতে দেয় নাই। আমরা লাস্টে এই 19-20 জনের মতো লোক রওনা দিলাম। প্রথম গিয়েই সোয়াগী বাড়ি থেকে 1-1.5 কিলোমিটার দূর সোয়াগী রেলওয়ে স্টেশনের কাছে গেলাম। তখন একটা ট্রেন আসলো, ট্রেনের মধ্যে পাঞ্জাবি দাঁড়ানো, হাতের মধ্যে পিস্তল এমনি ঘোরাচ্ছে। তাদের দিকে একটু পিছন দিকে চলে আসলাম। ট্রেন চলে গেলে পরে এখান থেকে আবার রওনা দিলাম। একদিনে হাঁটার পরে নেত্রকোনা, বর্তমান নেত্রকোনা জেলার তখন মহকুমা মোহনকান্দা গ্রামে আমাদেরকে আত্মীয় বাড়িতে উঠলাম। রাত্রে খাওয়া দাওয়া করে শুইলাম। আত্মীয় মানে আমার এক মহত্ব বোন জামাই, উনি
শিক্ষকতা করতেন, উনার এক ভাই চেয়ারম্যান। পরবর্তীতে রাত্রে দেখি মিটিং হচ্ছে পাশের বাড়িতে, উনার ভাই মিটিং করতেছে, চেয়ারম্যান মিটিং করতেছেন। মিটিং করে ওইখানে ঘোষণা দিতেছেন যে পাকিস্তানের বিরুদ্ধে কেউ গেলে তাদের দমন করা হবে। তা আমরা আর কিছু বলি নাই, আমরা আরামসে ঘুমাইলাম। পরদিন যেহেতু এখানে একটা মিটিং হয়েছে, যারা পাকিস্তানের বিরুদ্ধে যাবে তাদের কঠোরস্থ দমন করবে, এখানে না থেকে আমরা আবার হাঁটা শুরু করলাম। হাঁটতে হাঁটতে আমরা চলে গেলাম নেত্রকোনা জেলার কলমাকান্দা। সেখানে একটা নদী আছে, নদীর এই পারে আমরা। তখন হঠাৎ করে মানুষ বলতেছে যে বলাবলি করতেছে যে মুক্তিবাহিনী আসছে, এরপরে বলতেছে যে পাঞ্জাবি আসছে, এবার লাস্টে বলতেছে না মুক্তিবাহিনী আসছে। তখন আমরা নদী পার হইলাম। নদীতে তখন ফেরি আছে, গোদারাঘাট আছে। ফেরিতে আবার পয়সা লাগে, তবে যারা যুবক তাদের কোনো পয়সা লাগে না, 10 পয়সা করে, নতুন 10 পয়সা করে নেয় সবার কাছ থেকে। উপরে উঠলাম, উঠার পরে একটা দোকানে, এটা যদিও কথাটা অন্যরকম শোনা যায়, এরপরও দোকানে থেকে সদাই নিলাম। আর ওইখানে হাজার হাজার মানুষ ইন্ডিয়ার দিকে যাচ্ছে। এরপরেও অনেক শখ করে একজনের গায়ে ইউনিফর্ম পরা, কাঁধে রাইফেল, তাকে জিজ্ঞাসা করলাম, শখ করে জিজ্ঞাসা করলাম, অযথা। কারণ আমি দেখতেছি যে হাজার হাজার মানুষ একদিকে যাচ্ছে, যেদিকে যাচ্ছে এদিকেই তো ইন্ডিয়া, এবং এইখান থেকে পাহাড়ের ছায়া দেখা যাচ্ছে, তার মানে এইদিকে ইন্ডিয়া। এরপর আমি ওনাকে জিজ্ঞাসা করলাম যে ভাই, ইন্ডিয়া যাবো রাস্তা কোনটা? উনি আমাকে বলল, এই শহরের বাচ্চা, দেখছস তোর বাবারা, দেখছস তোর বাবারা, দেখ পতাকা কি উঠতেছে। লক্ষ্য করে দেখলাম সব পাঞ্জাবি এবং পাকিস্তানি পতাকা উঠতেছে। তো ভাগ্য ভালো, জিজ্ঞাসা করছি এক বাঙালি পুলিশের কাছে, তোর মুক্তিবাহিনী জন্ম হয় নাই? তো ওনার কথা শুনে আবার ফেরিঘাটে চলে আসলাম, সাদেই ঘাট। তখন পানি নদীর তলায়, এবার নদীর নৌকা দিয়ে পার হইতে হয়। ওইখানে বসেছিল যে লোক, ভদ্রলোক, যার ফেরি, সেই ভদ্রলোক বসেছিল। ওনাকে বললাম আমি যে ভাই, পাঞ্জাবি কোথায়? আমি যে এই যেগুলো দেখতেন সব পাঞ্জাবি, দেখেন পাকিস্তানের পতাকা উঠতেছে। উনি করলো কি, ওনার যে নৌকাটা আছে, নৌকার যে মাঝি, তার নাম হচ্ছে জসিম। ডাক দিলেন, এই জসিম, এই জসিম, তাড়াতাড়ি নৌকাটা এদিকে আয়। আর আমিও জুতাগুলো হাতে নিয়ে নিলাম। নদীতে জাপ দিব না কি করব বুঝতে পারতেছিলাম না। যেহেতু এই পার থেকে নৌকা ওই পারে যাচ্ছে, তখন নৌকাটা একটু খালি থাকে, ওই পার থেকে আসছে যখন, তখন একদম জাম থাকে। নৌকা আসলো, আর ওই গোদারাঘাটের মালিক উনি ভয় পেয়ে গেলেন। উনি ওনার ক্যাশ বাক্স সহ যা কিছু আছে সব পুটলা বাইন দিয়া নৌকায় উঠলেন। আমরা ওই পারে গেলাম। এর মধ্যেই গুলি শব্দ হইল। গুলি শব্দ হওয়ার পরে আমরা তো চিন্তা করলাম যে হয়েছে, শেষ, আমরা শেষ। ওই পারে গেলাম, যাওয়ার পরে একদম দেখি গলা একদম শুকায় গেছে, গলায় কোনো পানি টানি নাই। তখন সাথে যে চিরামুড়ি ছিল, কিছু চিরা নিলাম, চাপাইলাম। চাপানোর পরে দেখলাম যে চিরা পর গিলা মানে গলার ভিতরে যাবে তো দূরের কথা, ফুদিলে পাউডারের মতো উড়িয়ে যায়, তার মানে কোনো রস মুখে নাই। তখন দৌড় দিলাম, এক দৌড়তে কয়েক কিলোমিটার গেলাম জানি না। এক বাড়িতে আসলাম, ওই বাড়িতে রাত্রে আমাদের বড় বড় দেশি পুঁটি মাছ ডালা দিয়া পাক করা, আর তেপি বুড়ো চাউলের ভাত, যেটা আতপ চালের মতো গন্ধ করে, ওনারা দিলেন আমাদের, আমরা খাইলাম। তখন মনে হয় যে মানে জীবনে এর চেয়ে স্বাদের জিনিস আর খাই নেই। রাতে খাওয়া দাওয়ার পরে বাড়িওয়ালা সবাই আসলেন,
এসে বললো যে আপনারা কাজ করেন, আপনারা যদি ইন্ডিয়া যাবেন, মুক্তিযুদ্ধে যাবেন, আমাদের পাশের বাড়ির এক ভাগিনা নাম হচ্ছে হারেস, সে আসছে, তার বাড়ি সীমান্তের সাথে, আপনার পাশে চলে যাবেন। রাত্রে ওনারা যোগাযোগ করলেন, সকালে হারেস আসলো, হারেসের সাথে আমরা রওনা দিলাম। সীমান্তে কাছাকাছি সম্ভবত কংস নদী, সমুদ্রে কিংবা কংস নদী, দুইটা একটা হবে। ওনার বাড়িতে আসলাম। ওইখানে কিন্তু অরিজিনালি স্থানীয় তারা না, অন্যান্য ডিস্ট্রিক্ট থেকে এসে বাড়িঘর বলছে। হারেসের অবস্থাও তাই, এটা মাছার মতো আছে, এরকম বসলাম। মাছার দিয়ে যে এই যে আমাদের দেশে যে বুত্তি আলু বলে যেটা, মিষ্টি আলু অনেকগুলো, তো এই কাঁচা আলু খাওয়া শুরু করলাম। কিছুক্ষণ পরে ওরা করলো কি বাড়ি দেখে অনেকগুলো আলু সিদ্ধ করে এনে দিল, তা খাইলাম। পাশেই নদী, কংস নদী, নদীতে গোসল করলাম। তখন ঢালুরা দেখলাম খুব সুন্দর সুন্দর মাছ মারতেছে, লাটো মাছ, গাওড়ো মাছ, রানী মাছ, দেখে খুব লোভ লাগলো, দুবার পানি আসলো মাছ দেখে। গোসল করার পরে আসলাম, আসার পরে দেখা গেলো কি ওনারা আমাদের বাদ দিলেন খাইতে হারেসদের বাড়িতে। তখন হারেস আমাদের সাথে খাইতে বলল। তখন দেখলাম যে ওই নদীর ওই মাছগুলাই খুব সুন্দর করে পাক করে দিচ্ছি, খুব মজা করে খাইলাম। বিকালের দিকে আমরা রওনা দিলাম, দুপুরের পর বিকালের দিকে রওনা দিলাম ইন্ডিয়ার উদ্দেশ্যে। কাছাকাছি, একদম বেশি দূর না। রওনা দেওয়ার পর যে রাস্তা, যেটা মানে সীমান্ত রাস্তা যেটাকে বলে, এই রাস্তা পাকিস্তানিদের গাড়ি একবার এইদিকে যায়, একবার ওই দিকে যায়। তখন রাস্তা ক্রস করা খুব কঠিন হয়ে গেছে। এরপরে ক্রলিংয়ের মতো আর কি, ক্রলিংয়ের মতো খুব লুকোচুরি করে তখন দেখেন গাড়িগুলো অনেক দূরে চলে গেছে। এক দৌড় দেয়া রাস্তা ক্রস করলাম, করে গা ভারতের মহাদেও সীমান্তে গিয়ে উঠলাম। মহাদেও, জায়গাটার নাম মহাদেও। আমরা তখন সংখ্যা 10-15 জন। সেইখানে যাওয়ার পরে কি আশ্চর্য ঘটনা, কিছু নেতা, আমাদের দলীয় নেতা, আওয়ামী লীগের নেতা, এদিকে আসো, হ্যাঁ এরা মাপো, আমার সাথে যাওয়ার 3-4 জনরা বিদায় করে দিচ্ছে। তাই যাও তোমরা তো মাপে হও না। তারা বলে কি আমাকেও মাপলো, মাপে বলো এই তুমি মাপে হও না, যাও বাড়িতে চলে যাও। তখন স্বাভাবিকভাবে আমি ইন্টারমিডিয়েট পরীক্ষার্থী, আমি ওনাদের একটু বাড়াইয়া বললাম যে আমি ডিগ্রিতে পড়ি, আর আমাকে বলেন বাড়িতে চলে যাওয়ার জন্য। আমি কি চাকরি করতে আসছি? আমার মতো ব্যক্তিকে ময়মনসিংহ সার্কিট হাউস ময়দানে পাকিস্তান সেনাবাহিনীতে আমি ভর্তি হয়েছিলাম, আর আপনি বলেন বাড়িতে চলে যাবো, আমি চাকরি করতে আসছি, বাড়িতে কোথায় যাবো? কী আলাপ করেন আপনারা? পরে ওনারা বললো যে তোমার মতো লোক তো রাইফেলেই বহন করতে পারবে না। আমি দৌড় মিয়া, 7টা রাইফেল আমি বহন করতে পারবো। হাই নিয়ে আসো 7টা রাইফেল, আজ তো এটা দেখছে রাইফেলেই নেই। এবার 4-5 জনের বিদায় দিয়ে আমার ভিতরে ঢোকাই দিল। রাত্রে গেলাম, রাত্রে আমাদের খাইতে দিল খিচুড়ি, অর্ধেক চাল অর্ধেক পাথর, উপরে পানি দিয়া পাথরগুলো নিচে রেখে এইভাবে পিয়া খাইলাম। আর এইখানে বেশ কয়েকদিন রইলাম, 4-5 দিনের নিচে না বোধহয়, কিংবা সপ্তাহখানেক হইতে পারে, 4-5 দিনে রইলাম। এইখানে আমাদের দেশীয় একজন উস্তাদ, আর্মির লোক, সে আমাদের যে রাইফেল সম্বন্ধে স্বাভাবিক যে জ্ঞানটুকু, মৌখিক প্র্যাকটিক্যাল না দেওয়ার, উনি দিলেন। সেখান থেকে আমাদের বিদায় দেওয়া হলো। আমরা চলে গেলাম লেঙ্গুরা, মহাদেব থেকে লেঙ্গুরা চলে গেলাম। লেঙ্গুরা আসার পরে সেখানে ক্যাম্পে আগে দেখি যে কিছু যারা মুক্তিবাহিনীতে যাবে তারা আছে, আর বেঙ্গল রেজিমেন্টের আমাদের পাকিস্তান সেনাবাহিনীর বাঙালি সদস্য কিছু আছে, আর বিএসএফরা আমাদের গাইড করে। সেখানে অস্ত্রপাতিও আছে তাদের কাছে। এই অস্ত্রপাতি ওনাদের টুকটাক আমরা আমাদের শিখায়, আর রাত্রে করে গিয়ে আমাদের পেট্রোলে পাঠায়, যদি আমাদের কোনো ট্রেনিং নেই। এইভাবে বেশ কয়েকদিন কাটলো। আর ওইখানে খাওয়া খাদ্যের মান অনেক উন্নত, মাংস রুটি ছাড়া কোনো ভাত, মাংস রুটি এগুলোই আমাদের খাইতে দিতে হয়, দেয়। একদিন অবশ্য খুব মহাবিপদে পড়ছিলাম। আমাদের ক্যাম্পটুকু
পাহাড়ের নদীর ওই পারে পাহাড়ের সাথে একটা সমতল ভূমি সমান জায়গা। ওইখানে খুব বৃষ্টি হয়েছিল রাত্রে, পেট্রোলে আসছিলাম বাংলাদেশে, এনতে গিয়ে দেখি খুব বৃষ্টি হয়েছে। তখন তো পাহাড়িয়া নদী একদম খারাপ হয়ে পানি যাইতেছে, তখন আর ক্যাম্পে যাইতে পারি নাই। তখন আমি কলমাকান্দা হাসেম নামে একটা ছেলেরে নিয়ত করছি লজাই গিয়া ক্যাম্পে গিয়ে পৌঁছে যাই। 2টা পাহাড়ে পরে তো ক্যাম্প লজাই গিয়া পরে নিয়ে পাহাড়ে উঠছিলাম। ওটা পরে 2 পাহাড়ের পরে আর ক্যাম্প পাই না, 3 পাহাড়ের পরে ক্যাম্প পাই না। পরে বললাম চল যাই রাস্তায়, পাকা রাস্তা, একটা ব্রিজ আছে, বিএসএফ ক্যাম্প। পিছন দিকে আসলাম, আসে দিকে পাকা রাস্তাও নাই, এই বিএসএফ ক্যাম্পও নাই। সারাদিন কষ্ট করছি, বৃষ্টি, গুড়ি গুড়ি বৃষ্টি, কষ্ট করার পরে সন্ধ্যার সময় নদী পাইলাম, এটা গাঢ় বাড়ি দেখতে পারলাম। ওইখানে নামলাম নদীতে সাঁতার মানে কি শুরুতেই তো আমাদের নিয়ে আসে ক্যাম্পের কাছে এসে ধরলাম, উঠলাম ক্যাম্পে। শরীরে কোনো কাপড় নাই, যদিও আর্মিদের ইউনিফর্ম পরি আমরা রাত্রে পেট্রোলে গেছিলাম। শরীরে কোনো কাপড় না, কারণ ন্যাকেট পুরা। তবে ইজ্জতের কোনো ভয় ছিল না, কারণ ইজ্জতের জায়গাগুলা চীনা চোখে একদম দেখেছি, একদম। এখানে আসতে পরে ক্যাম্পে এসে পৌঁছার পরে ক্যাম্প থেকে একটা মেডিসিন আছে, সমস্ত শরীরে দিচ্ছে, সাথে সাথে যুগ পড়ে গেছে। আর যে রুটি বানাইতেছে, যে পাক করতেছে, এই আগুনের কাছে দাঁড়াইছি, শরীর লাগে। আমরা একটু ঠিক করলাম, রাত্রে ঘুমাইলাম। পরের দিন সকালে পোলিং হইল, পোলিংয়ের মধ্যে দাঁড়াইলাম। ক্যাপ্টেন চৌহান আসলো, এদিক দিয়া আমরা যে 2জন চলে আসছি, এদিক দিয়ে বিএসএফ ক্যাম্পে ঘোষণা হয়েছে যে মুক্তিবাহিনী ভাগিয়ে গেছে গা। 3 জন, আমরা 2 জন, আরেকটা ছেলে ভাগিয়ে গেছে গা। পরের দিন যখন 3 জনকে পাইলো, তখন পোলিংয়ের মধ্যে ক্যাপ্টেন চৌহান বিএসএফ এর লোক, উনি জিজ্ঞেস করলেন কোন আদমি কাল সে ভাগ গিয়া था। তখন কেউ আর স্বীকার করি না, আমরা ভাগিয়ে গেছি গিয়া, আমরা তো আদতে ভাগিয়ে গেছি না, ক্যাম্পে আসার জন্য আসছি। পরের দিন পরে সাহসীরা আমি বললাম যে উস্তাদ মেহ আমি, তো আমার সাথে তো ওরাও বললো। তখন ক্যাপ্টেন চৌহান আমার কাছে আসলো, আসে আমার বুকের মধ্যে এত দূরে একটা থাপা দিল, দেয়া বললো সাব্বাস আদমি, তুম সাচ্চা মুক্তি বাহিনী, তুমি সাচ্চা গেরিলা। সবাই বুঝাইলো যে এই একমাত্র দেশ স্বাধীন করতে তোমরা পারতে না, কারণ এত পানির মধ্যে সে ক্যাম্পকে পচেই গেল, তোমরা পারলা না, সবাই রইলে ওইখানে। পরে ওইখান থেকে আমাদের নির্দেশ আসলো, আসলাম বাগমারা আসার পরে বাগমারা রইলাম বেশ কিছুদিন। আর এর টুকটাক ঘটনা তো এটা অনেক কিছু দেশের খবর পাচ্ছি। আবার তখন মুক্তিবাহিনী ফার্স্ট বেস, ওরা ট্রেনিং শেষ করে আইসা বাংলাদেশে যুদ্ধ করতে আসছে। তো দুর্গাপুর থেকেই, দুর্গাপুরের কাছে, আমাদের বাগমারার কাছে দুর্গাপুর, বাগমারা ইন্ডিয়াতে শুনলাম যে যুদ্ধে শহীদ হয়েছে সন্তোষ নামের একটা ছেলে। আমরা তখন যুদ্ধে আসি নাই। তো এইখান থেকে আমাদের নিয়ে যাওয়া হইলো তুলা ট্রেনিং সেন্টারে। আমরা তুলা গেলাম। তুলা যাওয়ার পরে ওইখানে আমাদের পরদিন থেকে ট্রেনিং শুরু হইল। আমরা আমাদের প্রথম দিনেই একটা মগ, একটা প্লেট, একটা বাটি, এগুলো দেওয়া হইল। আর ওইখানে তাঁবুর ভিতরে এই তওলা বাঁশের, চিকন বাঁশের মাছা, এই মাছের মধ্যে আমাদের রাত্রে ঘুমাইতে হইতো। আর ওইখানে আমরা খাইতাম, চা দিত একটা 3 পা মগের মগ দিয়ে চা। আর সকালবেলা লুচি মানে লুচি, অনেক বড় একটা লুচি আর চা, এ পর্যন্তই। আর দুপুরে ভাত, রাত্রে ভাতের সাথে ডেলি মাংস, আর মাঝে মধ্যে মাছ কেলার ডাল, যেটা মানে সুলা সহ, কালো রঙের যে সুলা, এটা সুলা সহ পাক করতে খুব টেস্ট লাগতো। এইভাবে এখানে ট্রেনিং দিলাম। ট্রেনিং দিতে এটা গ্রুপিং ছিল, জেএল গ্রুপ ছিল, মানে যারা কমান্ডারি করবে, জেএল জুনিয়র লিডার। এরপরে ইঞ্জিনিয়ারিং গ্রুপ ছিল, এরপরে জেনারেল ছিল, আর্টিলারি ছিল। আবার এইখান থেকে অনেকে নিয়ে যাওয়া হয়তো উচ্চতর প্রশিক্ষণে। তা আমি ছিলাম ইঞ্জিনিয়ারিং গ্রুপে। আমরা চেয়ার টেবিলে বসা
ক্লাস করতাম, আবার সাধারণ ট্রেনিং দিতাম। আমরা সেখানে ট্রেনিং দিতে গেলে সাধারণত রাইফেলের ট্রেনিং দিয়েছি, SLR, SMG, LMG, হ্যান্ড গ্রেনেড, ফিউজ মোটর, 6 মোটর, এরপর অ্যান্টি পার্সোনাল মাইন, অ্যান্টি ট্যাঙ্ক মাইন, তারপর এক্সক্লুসিভ সম্বন্ধে হাই এক্সক্লুসিভ থেকে শুরু করে সবগুলো আমরা ট্রেনিং দিছি এবং আমরা সবগুলো প্র্যাকটিক্যাল করছি। সেখানে আমাদের আবার নিয়ে দেওয়া হয়েছিল জঙ্গল প্যারেডের জন্য। আমরা জঙ্গল প্যারেডও দিছি, করছি। আর ওইখানে আমরা রাতের খালিই ছিলাম, পরিশ্রমের মধ্যে ঘুমের সুযোগ পাইতাম না। মানে ফজরের নামাজের সাথে সাথে বাঁচি পড়তো যে তাড়াতাড়ি আসো, ট্রেনিং শুরু হইতো, আবার একটু পরে নাস্তা দিত আমাদের, এই 3 পোয়া চা আর একটা লুচি, অনেক বড় লুচি। হাত মুখ দিয়ে মনে করো আমাদের একটু বিশ্রাম করি, আবার বাকি উজাল দিত। এইভাবে ট্রেনিং দিয়ে আমাদের বেশি দিত। আমাদের বোধ হয় 30-32-33 দিনের মতো ট্রেনিং দিছি। দেওয়ার পরে ওইখান থেকে আমরা বিদায় দেওয়া হইল। বিদায় দেওয়ার আগে আমাদের সবাই ফুলিং করা হইল, আমাদের কোরআন শপথ করা হইল। আবার ওইখানে কোরআন ছিল, গীতা ছিল, বাইবেল ছিল। কারণ হিন্দু আছে, বুদ্ধ, খ্রিস্টান আছে, বুদ্ধ আছে, তো ওদের সংখ্যা খুব কম, আমাদের সংখ্যা বেশি। বিদায় বেলায় যে উস্তাদদের সাথে, আমাদের সব উস্তাদ ছিল ইন্ডিয়ান, উস্তাদদের সাথে যে আমাদের একটা সম্পর্ক গড়ে উঠছিল বিদায় বেলা, সেটা বুঝতে পারছি। এর আগে এত বুঝতে পারি নাই। আমাদের চোখের পানি পায়ের পাতা পর্যন্ত গেছে উস্তাদদের চারে আসতে। সেইখান থেকে আমাদের বিদায় দিল, বিদায় নিয়ে আসলাম, অত্যন্ত কষ্ট নিয়ে বিদায় নিয়ে আসলাম। উস্তাদদের ছেড়ে আসতে হইতেছে, এই জন্য আবার মন মানতেছে না যে কখন যুদ্ধে যাবো, কখন যুদ্ধে যাবো, এতদিন ট্রেনিং লাগে কেন। আসলাম, আমাদের ডাইরেক্ট নিয়ে আসলাম মহেশতলাতে, ওদের বাসে কিংবা ট্রাকে, এইভাবে আমাদের নিয়ে আসলাম মহেশতলাতে। আমরা 176 জনে আমাদের একটা উইং করে দিল। ওইখানে আসার পরে মহেশতলা থেকে আমাদের ডাইরেক্ট নির্দেশ দিল নেত্রকোনার মদনে তোমরা চলে যাও, সেইখানে আক্রমণ করো। আমরা সেইখান থেকে, সেটা বাড়ি এলাকা, নৌকা যুগে আসলাম মদন। আইসে দেখি সেখানে পাঞ্জাবি নাই। আমরা সবাই থানায় উঠতে গেলাম। উইটিয়া আমাদের মতো করে অফিসের মতো ওসির রুমে চেয়ার দিয়ে আরামসে আমাদের কমান্ডার সাহেব বসতো। আমরা যার যার মতে যার যার পজিশনে এভাবে বসলাম। যেমন আমরাই স্বাধীন দেশের একটা থানার মধ্যে অবস্থান করতেছি এবং স্বাধীন দেশের একজন থানা লেভেলে কর্মকর্তা আমরা কিন্তু তখন ভুলে গেলাম যে আমরা গেরিলা। একদিন পরে সেখানে একটা জিনিস পাইলাম, ওসির রুমে একটা পিস্তল পাইলাম আর একটা গুলি পাইলাম টেবিলের উপরে। বুঝতে পারলাম না কি জন্য ওটা এই পিস্তলটা রাখা হইলো এবং গুলিটা রাখা হইলো। সেটা অবশ্য লাস্টে আমার কাছে ছিল। একদিন পরে আমরা সবাই এখানে, আমরা 176 জন এইখানে। একদিন পরে বিকালবেলা আমাদের সেন্ট্রি আছে, একটা নদী আছে, মদন একটা নদী আছে। নদীর এই পার বলতে জাহাঙ্গীরপুর বলে, আর এটার মদন। হঠাৎ করে এই পারে আমরা লক্ষ্য করলাম অনেকগুলা পাঞ্জাবি আসতেছে, ইউনিফর্ম পরা অনেকগুলা। কি ব্যাপার, ওরা এইভাবে আসতেছে প্রকাশ্যে? যুদ্ধ তো গোপনীয়তা বলতে একটা জিনিস আছে, কিন্তু ওটা তো গোপনীয়তা প্রকাশ্যে আসতেছে। তার মানে ওরা ভাবে নাই যে আমরা থানা হেডকোয়ার্টারে আছি। তখন ফেরিঘাট ছিল, ফেরিঘাটের মধ্যে আমাদের ডিউটি ছিল। এইখানে আসলে তখন আমরা যখন ইনফরমেশন পাইলাম যে এরকম পাঞ্জাবি আসতেছে, তখন আমরা সেইখানে তাদের উপরে আক্রমণ করলাম, একসাথে আক্রমণ করলাম। আক্রমণ করার পরে পাঞ্জাবি কিন্তু অনেক মারা গেল। আর
এমনিতে তাদের আচরণ যেভাবে তারা আমাদের এটা ডিল করলো, ডিলেতে মনে হয় যে ওরা একটু বেকুব টাইপের, আবার টাইপের মনে হয়, অ্যাকচুয়াল তা না। কারণ আমরা গুলি করি, ওরা গাছের সাইডে গিয়ে লুকায়, পজিশন নেয় না। এবার 3 দিন যুদ্ধ হইল, 3 দিন 72 ঘন্টার মতো যুদ্ধ হইল। আমরা ইন্ডিয়া থেকে আমাদের যে রেশন দিছিল, চাউল, ডাল, চিনি, ময়দা, এইগুলো আর বানাইছি। আবার আমাদের একটা হেডকোয়ার্টার ছিল মদনের কাছেই, গোবিন্দশ্রী গ্রামে, গোবিন্দশ্রী হাই স্কুলে। তো কোনো অ্যাক্সিডেন্ট হইলে আমরা যাতে সবাইকে একত্র হইতে পারি এখানে। আর আমি আগে বলছি যে আমরা যে গেরিলা এটা ভুলে গেছি, ভুলে গিয়ে মানে অবস্থান করা শুরু করছি। আমাদের অবস্থান করার কথা না, আমাদের শিখে এই যে হিট অ্যান্ড রান, আক্রমণ করে আয়। পরে 3 দিনের দিন পাঞ্জাবের আমাদের হেলিকপ্টারকে সেলিং আরম্ভ করলো। হেলিকপ্টার আসলো, হেলিকপ্টারকে সেলিং আরম্ভ হইল। তখন ওরা সব বুঝতে পারে নাই যে আমরা যে থানা হেডকোয়ার্টারে আছি। তা সেলিংটা আশেপাশে করছে খুব বেশি, পাবলিক তো আগে চলে গেছে আশেপাশে। এর মধ্যে একটা মেয়েটা থানায় কাজ করতো, পরে যা জানতে পারছি, নাম হচ্ছে মিরাজের মা। পরবর্তী শুনছিলাম সে নাকি বীর প্রতীক উপাধি পাইছিল, সাক্ষাৎ হয় না এরপরে। আর সেই মিরাজের মা আমাদের খাবার সাপ্লাই দিত। সে কোথা থেকে খাবার আনতো সেই জানে, কারণ আমাদের তো পাকের ব্যবস্থা নাই, কোনো কিছু নাই। সবাই খাবারের যোগান দিত, আমরা খাইতাম। কোনো সময় যে পিঠা আছে আমাদের মৌসুমে, যে পিঠাগুলো আছে, এইগুলা চিরা, ভাত, যখন যা সুবিধা সে এগুলো। তৃতীয় দিনের সময় হঠাৎ করে কদ্দুস নামে একটা ছেলে, সে বিশ্রাম করতেছিল, মানে এমনি শুয়েই, মানে বিশ্রাম মানে বিছনায় গিয়ে না, মাটিতেই শুইয়া একটু রেস্টে ছিল, মানে গুলি করতেছিল না। তো হঠাৎ করে তার একটা সেলিং লাগলো, লাগে সে এনে শহীদ হইল। এটাই আমাদের প্রথম যুদ্ধ, আর এটাই আমাদের প্রথম শহীদ। আমরা স্বাভাবিকভাবে একটু দুর্বল করলাম। আর যেহেতু ওরা আমাদের উপর থেকে, হেলিকপ্টার থেকে আমাদের সেলিং আরম্ভ করছে, তো এদের সাথে তো টিকাটা আমাদের পক্ষে সম্ভব না। আর আমরা হেলিকপ্টারকে গুলি করছি, কিন্তু আমরা যে গুলি করছি হেলিকপ্টারকে, এই গুলি শুধু গুলি করছি আর কি। আর হেলিকপ্টার এটা ভূপাতিত করার মতো ক্ষমতা আমাদের অবস্থান বলার নাই। আমরা সবাই চলে আসলাম আমাদের হেডকোয়ার্টারে, গোবিন্দশ্রী গ্রামে হাই স্কুলে। সব একত্র হইলাম। আর যে ছেলেটা শহীদ হল তার কদ্দুস, তার বাড়ি ওই মোহনগঞ্জ থানা, মদন থানা, এই বাড়ি হাসকরি গ্রামে। সেইখানে তাকে দাপন করা হইল। আমাদের উপরে নির্দেশ আসলো মোহনগঞ্জ আক্রমণ করতে হবে। আমরা সেখান থেকে মোহনগঞ্জে গেলাম। তখন কিন্তু মনে ছিল আমাদের যে আমরা গেরিলাম, আমরা এই অন্য ট্রেনিং গেরিলা ট্রেনিং। আমরা রাত্রে গেলাম, সারা রাত্রে আক্রমণ করলাম মোহনগঞ্জ থানা। রাত্র শেষ হওয়ার সাথে সাথে আবার চলে আসলাম। আসার পর আমাদের উপরে নির্দেশ আসলো দরমবাসা, তখন সিলেট ডিস্ট্রিক্ট। যদি এটা আমাদের সেক্টরে পড়ে না, 11 নম্বর সেক্টর না, এরপর নির্দেশ আসলো তোমরা দরমবাসা আক্রমণ করো। আমরা দরমবাসা গেলাম। দরমবাসা ওই মতনের অবস্থা, গিয়া দিকে যে পাঞ্জাবি নাই, একদিন আগে চলে গেছে। আমরা দরমবাসা থানায় উঠলাম। আমরা এসে আগের মতো বুঝলে গেলাম যে আমরা গেরিলা। আমরা অফিস আদালতের মতো নিজের অবস্থান নিলাম, ক্যাম্প করলাম, ব্যাংকার বানাইলাম, আর করলাম, এর অবস্থান নিলাম। আর একদিন পরেই খবর আসলো সন্ধ্যায় পাঞ্জাবেরা, পাকিস্তানিরা আমাদের আক্রমণ করতে আসলো। তখন আমি একজন টর্টন কমান্ডার, আমার আগে ছিল আমার এলাকারই হেমেন্দ্রদা। তা উনি অসুস্থতা কিংবা যে কোনো কারণে উনি যখন কমান্ডিং সাইডে দিলে পরে আমি কমান্ডার হইলাম। তখন যেহেতু পাঞ্জাবি আসবে সন্ধ্যায়,
আমরা মিটিংয়ে বসলাম, তাদের প্রতিহত কীভাবে করা যায়, তাদের কীভাবে আমাদের মোকাবেলা করব। আমরা 2টা অ্যাম্বুশ রেডি করলাম, একটা নদীর এই পারে, একটা নদীর ওই পারে। নদী আছে সাথে দরবাসা, নদীর এই পারে একটা অ্যাম্বুশ, ওই পারে একটা অ্যাম্বুশ। এই পারের অ্যাম্বুশে ফার্স্ট 3টা গ্রুপ। অ্যাম্বুশ মানে তো একটা ফাঁদ, ফাঁদ মানে যে আমাদের মাছ মানে বাইরের মতো আর কি। প্রথমেই আমরা যেখানে অবস্থান করব সেখানে আমার প্লাটন, আমি কমান্ডার, আমার পরে আমার সামনের দিকে আরেক প্লাটন, তার সামনের দিকে আরেক প্লাটন, নদীর ওই পারও ঠিক এইভাবে। সন্ধ্যার সময় রেডি হয়ে আমরা একদম ওরা আসবে, আমরা ওদের আক্রমণ করবো ওদের আক্রমণ প্রতিহত করবো। সন্ধ্যার সময় ওরা আসে না। আর আমি যেখানে অবস্থান করছি, আমার রাস্তা নদীর সাথে একটা রাস্তার ধারে একটা পরিষ্কার টিনের ঘর। এই টিনের ঘরটা হলো মেইনলি আমার জায়গা। আর আশেপাশে তোর পাটের সিজন, যে মানুষের পাট নিয়ে যে পাট করি ভিজা পাট করি রাখছে, আমি করলাম যে ভিজা পাট করি আছে সব লাগিয়ে দিলাম, মানে যাতে এমনভাবে লাগলাম যে হাইটে গেলে বোঝা যায় না মুক্তি বেরিয়ে আসে। সন্ধ্যা হইলেও আওয়াজ আসছে নাই। তখন আমি শুয়ে পড়লাম, সবাই বললাম সেন্টি দেখিয়া, আমি সবাই বললাম যে তোমরা শুয়ে পড়ো, আর যারা সেন্টি আছে সেন্টি বাগ বাগ করে দিলাম। সেন্টি শোয়ার পরে আমরা তখন কিন্তু ঘুমাইলেও চোখে দেখতাম, ঘুমাইলেও কানে শুনতাম, মানে এটা আল্লাহরের একটা মেহেরবানি। তখন ফজরের টাইমে হঠাৎ করে আমার এক মুক্তি বাহিনী আব্দুল হাই নাম, সে আল্লাহু আকবার আল্লাহু আকবার এই কথা বলেছে, ফজরের নামাজের আকামত দিচ্ছে। আবার আরেকটা ছেলে রাখাল নাম, সে শুয়ে গজল গাইতেছে যে মসজিদের এই পাশে আমায় কবর দিও ভাই, মুয়াজ্জিনের আযান যেন আমি শুনতে পাই। ইন দি মিন টাইম হঠাৎ করে সেন্টে এসে বলতেছে, আমার কিন্তু মুক্তিযোদ্ধারা বাবা বাবা ডাকতো। কারণ বাবা ডাকার পিছনে কারণ হচ্ছে সবাইকে যখন আমি নাম ধরে ডাকতাম তখন নামের আগে বাবা বলতাম। এই কারণে এমনিতে মুক্তিবাহিনীরা সবাই আমাকে বাবা বলেই ডাকতো। তার পিছনে কারণ হচ্ছে আমি যখন একজনের নাম ধরে ডাকতাম, নামের আগে বাবা বলতাম, যেমন কদ্দুস, বাবা আব্দুল হাই, বাবা বাবুল, তখন সবাই তো পাল্টা আমাকে বাবা বলতো, তখন মানে এই কমন বাবা হয়ে গেলাম আর কি। তখন হঠাৎ করে সেন্টি এসে আমাকে বলতে বাবা তাড়াতাড়ি উঠেন, পাঞ্জাবি হাইতেছে। তখন আমি তো শুনলামই, এবার যদি আমি আগে বললাম যে আব্দুল হাই ছেলেটা আল্লাহু আকবার বলে ফজরের নামাজে আকামত দিচ্ছে, রাকাল মসজিদের পাশে আমার কবর দিও ভাই, মুয়াজ্জিনের আযান শুনতে গজল গাইতেছে, এইগুলো শুনতেছি। বাবা ডাক দিয়ে শুনলাম পাঞ্জাবি আসতে, তখন আমি চোখ বন্ধ করে অর্ডার দিলাম, অল পার্টি রেডি, সবাই তাড়াতাড়ি যাও, যার যে পজিশনে যাও। একদিক দিয়ে বললাম, আরেক দিয়ে আমি উঠলাম। উঠে সারিয়া আমি সবটা পর্যবেক্ষণ করলাম। পাঞ্জাবি আসতেছে বললো লক্ষ্য করে দেখা, অনেক দূরে, প্রায় আধা কিলোমিটার দূরে দেখা যাইতেছে। তখন কিন্তু রাত্র শেষ হয় নাই, ফজরের টাইম তো, আলু আসে পরে নাই, তখন আলু আসে নাই, অন্ধকার ভাব, তো অনেক লোক আছে। তখন আমি আবার চিন্তা করলাম তো পাঞ্জাবিরা হয়তো ওই এলাকায় এই কোনো হামলা করছে পাবলিকের উপরে, হয়তো পাবলিক আসতেছে। কিন্তু একটু পরে যখন একটু ক্লিয়ার হইল, সবার পরনে দেখলাম প্যান্ট জাতীয়, পায়জামা জাতীয়। কারণ এটা লক্ষ্য করলাম এই জন্যই, সবাই যে আসতেছে পায়ের ফাঁক, 2 পায়ের ফাঁক দেখা যাইতেছে, তখন বুঝলাম যে পাঞ্জাবি। আবার হাতগুলো দেখলাম সবার পিছনে, তার মানে পিছন দিক দিয়ে রাইফেল নিয়ে আসতেছে। তখন আমি আমার প্লাটুনের যারা আছে তাদের আমি একটু বুঝাইলাম যে দেখো আমরা যুদ্ধ করতে আসছি, আমরা যে কোনো সময় মারা যেতে পারি, আর
আমরা কোরআন শরীফ শপথ করে আসছি, আমরা কিন্তু দেশের জন্য জীবন দেব, যুদ্ধে অস্ত্র ফেলাইয়া যাব না, লাশ রেখে যাব না, কমান্ডারের আদেশ অমান্য করবো না, কমান্ডারের আদেশ ছাড়া আমি অনেক সবাই বুঝাইলাম। আর আমরা যে যুদ্ধ করব, ফার্স্ট আমার এলএমজি ম্যান, আমার এলাকায় বাড়ি, তার নাম হাসেম। আমি যে এলএমজি ব্রাশ ফায়ার হবে, ফায়ার হওয়ার সাথে সাথেই তোমরা প্রত্যেকে একটা করে হ্যান্ড গ্রেনেড ব্রাশ করবে। আমার এখানে 30-32 জনের মতো ছিল, একটা করে হ্যান্ড গ্রেনেড ব্রাশ করবে। কমান্ডারের আদেশ নির্দেশ ছাড়া কোনো কিছু করবে না। অনেক বোঝানোর পরে যখন ওরা কিন্তু আমরা এই আলোচনার মধ্যে কিন্তু ওরা অনেক কাছে এসে গেছে, তখন ক্লিয়ার হয়ে গেছে একদম পাঞ্জাবি ওরা। তখন আমাদের থেকে ওরা বেশি দূর না, এই বোধহয় 300-400 হাত দূর কি 500 হাত দূর। কারণ আমি একটা অপেক্ষায় ছিলাম, যেহেতু আমি অ্যাম্বুশ পাচ্ছি, অ্যাম্বুশ মানে তো একটা বাইরে, আমার আগে 2টা প্লাটুন আছে। ফার্স্ট যে প্লাটুনটা থাকে যখন ওভারটেক করবে তখন সে ফায়ার শুরু করবে। যখন সেকেন্ড আমার সামনে যে অ্যাম্বুশ আছে, যে প্লাটুন আছে, তারে ওভারটেক করলে ফায়ার শুরু করবে, কিন্তু কেউ ফায়ার করতেছে না। কেসটা কি, ঘটনা কি? আমি তো তাদের পার হইতে দিই না। এদের আমার হেডকোয়ার্টার জনবাসা, আমার সে 0.5 কিলোমিটার 1 কিলোমিটার ধরে হেডকোয়ার্টার, সব মুক্তি বাহিনী এনে ওদের তো সবারই হাতে হাতে ধরে ফেলবে। তখন আমি আর আমায় পার হইতে দেই নাই। আমি এত কাছে, এই শুধু কিন্তু এত কাছে আছে, এই 400-500 হাত ধরে। তখন আমি অর্ডার দিলাম ফায়ার। আমার এলএমজি হাসেন, সে তার এলএমজিতে ট্যাগার টিপ দিল। দুঃখের কথা, এটা ট্যাগারের টিপ দিল ঠিকই, যে জিনিসটাতে গুলি নিয়ে যায় এটাকে বলে পিস্টন। ম্যাগজিন থেকে গুলি নিয়ে যায়, পিস্টন গুলি নিয়ে যায় চেম্বারে, ব্রাস্ট অপারেটর আবার পিছন দিকে আসে, কিন্তু শুধু পিস্টন গেছে চেম্বার পর্যন্ত, গুলি নিয়ে যায় নাই। এখানে আমি একটা ব্রেক খাইলাম। কি আছে, রাউন্ড ছাড়াই, গুলি ছাড়াই চেম্বারে গিয়ে পিস্টল লাগছে। আমি সে এগেইন ফায়ার, আবার কাক কর, আবার কাক করলো, কাক করে ব্রাশ ফায়ার হইল। তখন কিন্তু আর আমাদের একদম 300 হাতের ভিতরে চলে আসছে। এটা একটা সুবিধা হয়েছে, ওরা কিন্তু ভাবে নাই, পাঞ্জাবিরা ভাবে নাই যে আমরা এখানে আসছি। যদি ভাবতো তো এত কাছে আসতো না। দাঁড়ানো অবস্থায় ছিল সবাই, অনেক পাঞ্জাবি এখানে নিহত হয়েছে। এটা তার গণনা বাসা তো আমরা বলতে পারবো না, পরে নিচে শুনছি 100-150-200 পাঞ্জাবি মারা গেছে। স্বাভাবিক, এটা সামনে সামনে এত কাছে। তখন ওরা সাথে সাথে পজিশন নিয়ে গেল পাঞ্জাবিরা, যুদ্ধ শুরু হইল। ওদের গুলা গেল, আমাদের গুলাগুলি শুরু হইল, আরামসে চলছে। আর আমি বডি আমার ছোটো, বড় না, এলএমজি এটা বহন করার মতো ক্ষমতা আমার নাই। আছে এখানে কষ্ট তো, এটা এলএমজি এটা অনেক বড় না। আমি এসএলআর চালাইতাম, তো তখন একটা প্রবাদ ছিল যে রাশিয়ান এসএলআর এগুলো কিন্তু ডিস্টার্ব করে, কিন্তু আমি যে এসএলআর চালাইছি রাশিয়ান, আমার যে এসএলআর একবারও ডিস্টার্ব করে নাই। আমি জানি না, কারণ আমি আমার এসএলআর যে একটা গ্যাস রেগুলেটর বলে এটাকে, এটা কিন্তু মাঝে মধ্যে পরিষ্কার করতে হয়। আমি তো রেগুলার গ্যাস রেগুলেটর পরিষ্কার করছি। আর এসএলআর এবং এলএমজি লাইট মেশিন গান উভয়ের ম্যাগজিন কিন্তু একটা একটা লাগে। আমি যেহেতু একজন কমান্ডার, আমি আগে দেখি 4-5টা ম্যাগজিন একটা জোগাড় করে রাখছি। এলএমজির ম্যাগজিন একটা থাকে না, কয়েকটা থাকে, এগুলো অনেকগুলো আমি 4-5টা জোগাড় করে রাখছি। আমার সাথে আব্দুল হাই নামে যে আকামত নওয়াজপুরের বদরে, এই ছেলেটা আমার সাথে রাখছে। আমি বলছি যে আমার রেজিস্ট্যান্ট হিসাবে, আমি বলছি তুই এক কাজ করবি, তুই গেলে আমার গুলি করে দিবে, তোর কোনো কাম নাই। সে আমার গুলি করে দিত। হঠাৎ করে দিই আমার এলএমজি বন্ধ, এলএমজি বন্ধ। কী ব্যাপার, এলএমজি বন্ধ কেন? তখন স্বাভাবিকভাবেই কমান্ডারের সাথেই কিন্তু থাকতে হয় এলএমজি ম্যান, কেন একটা হেভি হাতিয়ার। কমান্ডার যদি যুদ্ধে আহত নিহত হয়ে যায় তখন কিন্তু যুদ্ধের একটা বিশৃঙ্খলা লাগবে। তা আমার কাছেই এলএমজি ম্যান
কী হয়েছে আসেন, খুলতেছি দিয়ে যে সে হাত দেয়া এইবার কি কামড় দিতেছে আর খুলতেছি, আমি কী করতে যাস, গুলি খুলতেছি আমি দিই, পরে দেখলাম যে তার এই হাতের মধ্যে গুলি ঢুকছে, তাও ডাইরেক্ট না, এলএমজির বেড়ালে বাড়ি গিয়ে আইসে পরে গুলিটা ঢুকছে। যে কী ব্যাপার তোর এই হাতে এটা খুলতেছ, কয়া খুলিয়েছি তখন কামড় দিয়ে খুলিয়েছি ভিতর থেকে। আমি দেখি তুই এলএমজি চালাইতে পারবে, কেমনে চালাই আমি, তা আমি ঠিক আছে তুই এক কাজ কর, হেডকোয়ার্টারের জায়গা আমাদের কিন্তু ব্রাহ্মণা হসপিটালও আছে। মদন যুদ্ধের পরে একটা নৌকা পাইছিলাম, পাঞ্চি নৌকা, এই নৌকার মধ্যে আমাদের প্রাথমিক ট্রিটমেন্টের জন্য যা কিছু সব কিছু আছে এখানে। আমি দেখা তখন নেত্রকোনার জেলার এই কেন্দ্রুয়া থানা, পার্শ্ববর্তী থানা, জিলানি নামে একটা ছেলে, আমার সে বোধ 4 লম্বা, খুব হ্যান্ডসাম চেহারা, কালো একটা আপেল পড়তো, একটা সেন্ট্রো গেঞ্জি। তা তাকে ডাক দিলাম যে জিলানি তুমি এক কাজ করো, তুমি এলএমজিতে আসো। সে এলএমজিতে আসলো, যুদ্ধ চলছে। এই যে আবদুল্লাহ আমারে নদীর ওই পারে যে অ্যাম্বুস ছিল, ওই পারে অ্যাম্বুসে লক্ষ্য করলাম না, লক্ষ্য করলাম পাঞ্জাবিরা আসতেছে এবং চাকাওয়ালা গাড়িতে কি অস্ত্র আনতেছে, এটা তো অস্ত্র চিনি না। নদীর ওই পারে ওরাও আমাদের গুলি করতেছে, এই পারে গুলি করতে আছে। আর এই যে 500 দিয়েছিলাম, 500 যে গুলি লাগিয়া এইভাবে লড়ে, 500 লড়ে যেখানটা গুলি যায় এইবার লড়ে 500। তখন হঠাৎ করিয়া আব্দুল হাই আমার বলতেছে যে এই নদীর দাঁড় দিয়া পাঞ্জাবি আসতেছে, নদী তো নদীর আমি দেখি সেটা টুকে গুলি করি অনেকক্ষণ ধরে, বেলা তখন যে কয়টা বাজে কোনো খেয়াল নাই। হঠাৎ করে একবার দিই যে আবদুল্লাহ আমাকে গুলি করে দিচ্ছে না, ম্যাগজিন দিতেছে না। তখন কি আবদুল্লাহ চাহে দিই সে মুখের এইবার টানতেছে, মুখ করে টানতেছে, কিসে তোর, সে আর কোনো কথা বলতেছে না। তখন আমি দেখলাম যে তার এই জায়গার মধ্যে একটা সিদ্ধি, পিছন দিয়ে দেখলাম যে মাংস নাই, বুঝলাম সে গুলি গেছে। আমি যে আবদুল্লাহ তুই বাঁচবে না মারা যাবে, তুই বাঁচা মনে করো যে বাঁচবে তাহলে আমার বল, আমি আমাদের হসপিটালে ভাড়াই দিই, আর যদি মনে করো যে মরে যাবে তো আমি কলিমা বলি, কলিমা বল। সে কিছু বলে না, তো আমি বললাম বল্লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, টুকটাপ লড়াইলো, মাথা ছেড়ে দেওয়ার পরে আমি একটু স্বাভাবিকভাবেই আমাকে সে গুলি, আমি কিন্তু গুলি নিজে ভরিয়া গুলি করি নাই, সে আমার গুলি করি তো আমি কিন্তু ফায়ার করতাম না, এসএলআর চালাইতাম। তখন সে তো মহাবিপদ, আবদুল্লাহ নাই। আমি আমার আগে যে সিনিয়র কমান্ডার ছিল হেমেন্দ্র দা ডাকলাম, দাদা তুমি লাশটা নেওয়ার ব্যবস্থা করো। সে বললো যে ভাই আমি তো ওইটা আমার পক্ষে সম্ভব না। আমি যে ভাই তোমার পক্ষে সম্ভব দরকার নাই, তুমি এক কাজ করো, যে তুমি কমান্ডার ছিলা, তুমি যুদ্ধের কমান্ডিংয়ের দায়িত্বটা নাও, কারণ কমান্ডিং ছাড়া তো যুদ্ধ চলবে না, তখন তো সবাই লোন লাগে যাবে। হ্যাঁ আমি ভাই এটা তো আমার পক্ষে সম্ভব না, আমি এইটা পারবো না। তখন আমি কি ইমোশনাল হয়ে গেলাম, যুদ্ধক্ষেত্রে ইমোশনাল যে মানে কত খারাপ জিনিস, যুদ্ধক্ষেত্রে না ইমোশনাল জিনিসটাই তো খারাপ। আমি পাঞ্জাবের আমার 20-25-30 হাতের ভিতরে পাঞ্জাবিরা, মানে হাতে ওরাও আমাদের ধরতে পারে, ওদের আমরা ধরতে পারি, এই অবস্থার মধ্যে আমরা একটা এলোমেলো রেখে গেছি পাঞ্জাবের সাথে। মানে যে আমাদের মানে যে ওরা ভাবে না আমরা এইখানে, আর আমি ভাবছি যে আমার উইকেটে আমার 2টা পার্টি আছে, ওদের ওরা ফায়ার করে ফায়ার করবো, এই জন্যই এত কাছাকাছি একটা পর্যায়ে আসে। তখন আমি ইমোশনালি অর্ডার দিলাম, অল পার্টি ক্লোজ, তোমরা সব ব্যাক করো। তখন
এমনি আমরা মহসিং একটা প্রবাদ আছে, এমনি পুত্রা গুরু আইসে পাইছে আইলের বস, এমনি বেটা দেখে আছে এরপরে অর্ডার পাইছে, সব তুলে গেল। আমি আব্দুলের লাশ আমার পিঠে তুললাম, কোলিং করিয়া নেওয়া শুরু করলাম। লাশের মধ্যে গুলি লাগে। পাঞ্জাবিতে কিন্তু টার্গেট খুব সুন্দর, ওরা কিন্তু টার্গেট মিস করে না। লাশ নিয়ে যাই, তখন চিন্তা করলাম যে লাশের মধ্যে গুলি খাওয়া এলাম কি, তখন পিঠে লামাইলাম, আমি চিতে শুইলাম, আমার উপরে তুললাম, পরে এই যে পায়ে হাতে এইভাবে লাশ নেওয়া শুরু করলাম। তখন হঠাৎ করে দেখি যে আমার এক মুক্তি বাহিনী, নাম তার বাচ্চু, খালিয়া দৌড়ি বাড়ি, গরিবুর ঘরে যে পড়তো, বুগাইনগর থেকে তার মামার বাড়িতে দেখে। যদিও হন পর্যন্ত ওই 50 বছর তার সাথে আমার সাক্ষাৎ হয়নি, তাকে বস খুঁজি মন থেকেই খুঁজি, কারণ সে না থাকলে তো মানে আমি আজকে আপনার সাথে কথা বলতে পারতাম না। এর মধ্যে পাঞ্জাবির এসে করলো কি, এক পাঞ্জাবি আমার হাতে ধরে দিল, আমার হাতে ধরে দিল। হাতে ধরার সাথে সাথেই দেখি যে তার গায়ে গুলি, পাঞ্জাবের শরীরে একটা গুলি লাগলো, হাত ছেড়ে দিল। লক্ষ্য করে দেখলাম যে আমার কাছেই এক মুক্তিবাহিনীর বাচ্চু নাম, সে এখানে গুলি করলো, তারা গুলি করে মারিয়ে দিল। তখন আমি একটু এইদিকে আসলাম, তখন লাশ সাইলে দেওয়া লাশ টাইম নিয়ে শেষ হয়ে আনা শুরু করলাম। বাচ্চুরে বললাম, বাচ্চু তুই তো কমান্ডার আদেশ মানুষ নাই, সবাইকে চলে যাওয়ার কথা বলছে, তুই ধরিলে। তখন সে আমার, বাবা তুমি কমান্ডার না, আমি কমান্ডার। হাই কি বলস তুই, তুই তো বেদবির প্রতিযোগিতা গেল, তুই কমান্ডার বলস, তুই কমান্ডার, আমি কমান্ডার না। তখন সে বললো, তো বাবা আমি তোমার রেখে যাবো না, মরতে দুজনেই মরবো আর বাঁচলে দুজনেই বাঁচবো। এই পরে বাচ্চুর সাপোর্টিংয়ে, তাও বাচ্চুর কাছে একটা রাইফেল, তাও মার্ক 5 রাইফেল। আমরা সাধারণত মার্ক 3, 4 রাইফেল চালাইছি, একটা ম্যাগজিনে 10টা গুলি ধরে, আর মার্ক 5 রাইফেলে মাত্র গুলি ধরে 5টা। এই মার্ক 5 রাইফেল দিয়ে সে আমার কাভারিং দিয়ে নিয়ে আসলো এক বাড়িতে, নিয়ে একটা বড়ই কাছে নিচে দিয়ে লাশ তো না যায় না, ডান নিয়ে এসেছে এক বাড়িতে, নিয়ে লাশ রাখলাম। তার শরীর থেকে ইন্ডিয়ান যত কিছু আছে সব সরে আনলাম। ইন্ডিয়ান লুঙ্গি আছিল, ইন্ডিয়ান জামা ছিল, এরকম একটা আবাতা জামা, ইন্ডিয়ান কাপড় একটু লিলেন জাতীয়, বোঝা যায় যে ইন্ডিয়ান। এইগুলা খুললাম যাতে একজনে পাঞ্জাবের দিকে না বুঝে যে এটা মুক্তিবাহিনী। তার শরীর থেকে যা বস্ত্রপাতি গোলা বারুদ ছিল সব আমার কাছে নিয়ে এলাম। ওই বাড়িতে ঘরের ভিতরে ঘরে যে ঢুকাইলাম, ঘরের নিচে যে বিটটা একটু উঁচা, বিড়ারির মাথা থেকে ও মতো সমান এবার গুলি আসছে। তো ঘরে রেখে একটা খেতা দেয়া ঘুরিয়া চলে আসলাম দরম বাসা থানা হেডকোয়ার্টারে আসলাম। আজকে দিয়ে যে কেউ খবরই হয় না। এর পিছনে কারণ হচ্ছে কম প্রাইস, এটা মানে আমরা যে শত্রুর সামনে নিজেকে আত্মগোপন করে রাখা। আমি ঠিকই রাখছি, এই যে অ্যাম্বুস পাচ্ছে রাত্রে, অ্যাম্বুসে আমরা 6টা প্লাটুনে 2টা অ্যাম্বুস, 5টা প্লাটুনেরই তারা রাত্রে নিয়ে আসছে, শুধু আমার আর কিংবা আমার পায়ে নেই জামিয়ানো আছে, এরা বুঝতে পারেনি জামিয়ানো আছে। এই আমি কিন্তু আটকা পড়লাম, আটকা পড়ে কিন্তু সবাইকে আবার সেভ করলাম। এনে এসে যখন দেখলাম এই অবস্থা, তারা টেরই পায় নাই। আর এমনি তো ইমোশনাল তো আগেই হয়ে বিদায় এলাম। এখানে একটা কুদাল পাইলাম, মনে করলাম যে একটু আটার করি, কুদাল দিয়ে মাটিতে কূপ দিই, মনে হয় লোয়ার মধ্যে কূপ দিই, পাথরের মধ্যে কূপ দিই। তখন বুঝলাম যে এটা তো এই মানে অবস্থান করার জন্য মানা করতেছে কুদালে। পরে ওইখানে আবার যে নদীর সাথে যে একটা খাল গেছে, খালের সাথে একটা বিল্ডিং, এটা বোধহয় স্কুল কিংবা একটা কোনো অফিস টফিস হবে, একটা বিল্ডিংয়ের কাছে আসলাম। চিন্তা করলাম আমরা 43 জন মুক্তিযোদ্ধা, চিন্তা করলাম যে সবাইকে তো বাঁচাতে হবে। আমাদের তো ট্রেনিংয়ের সময় একটা কাভারিং দেওয়া, যে এই হইলে এটা বুঝবে যে কাভারিং দিতেছে, মানে ব্যাক করার জন্য কাভারিং দিব। গেছি, তা এর মধ্যে কমান্ডার বলতে আমি বললাম যে আমরা কাভারিং দিই। তখন
কাভারিং দিব এই মুহূর্তে আমরা জানে দাঁড়িয়েছি এন থেকে বোধহয় এই 15-20 হাত দূরে 20-25 হাত দূরে এই যে ওই ওয়ার্ল্ডটাতে 15-20 হাত দূরেই এক 6 রাউন্ডের গুলা পড়ছে। তখন তো সাথে সাথেই কলমা করে এলাম লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আবার চোখ বন্ধ করলাম, আবার চিন্তা করতেছি যে কী ব্যাপার, বই পুস্তকে পড়লাম মৌলভী সাহেবের কাছে শুনি মৃত্যুর সময় কী যন্ত্রণা কী কষ্ট, টিভি আরামে মরে গেলাম, টের পাইলাম না, চোখ খুললাম, চোখ খুললে দিয়ে মরি নাই জীবিত। ওই যে 6 রাউন্ডের গুলা ওইটা হাল চাষ করে রাখছে এইভাবে যে পড়ছে, এটা পিছন থেকে কিন্তু গুলি বাইর হয়, এবার ঢুকে পিছন থেকে এখান থেকে অনেক দূরে 500-700 গজ দূরে আমার এক মুক্তিবাহিনীর নাম সিদ্দিক কেন্দুয়া, এর শহীদ রয়েছে এইগুলিতে, অত আমাদের গায়ে গুলি লাগে নাই। পরে এখান থেকে আমরা ব্যাক করলাম, সব চলে আসলো। আর তখন তো পাবলিক এদেশের মানুষ সবাই আমাদের পক্ষে, যেহেতু যুদ্ধ হইতেছে কয়টা বাজে কি দুনিয়ার কোনো খবর নাই। পার্টি এলাকা পাবলিক নৌকা নিয়ে আসা কিনারায় এসে রাখছে মুক্তিবাহিনী নিয়ে যাওয়ার জন্য, শত শত নৌকা। আমরা এক নৌকা তুললাম, নৌকা তোলার পরে নৌকা ছাড়লো, আমরা বললো 5-6 জন নৌকা। 2-3 কিলোমিটার যাওয়ার পরে যুদ্ধে কিন্তু কোনো শহীদ হইলে মারা গেলে বলতে নাই, মনের মনোবল ভেঙে যায়। একটু ট্রেনিং সেন্টারে শিখে দেয় আমাদের। আমি কিন্তু এই যে আবদুল্লাহ মারা গেল, শহীদ হইল, আমি কারো কথা বলি নাই, শুধু বাচ্চু জানে, বাচ্চু তো আমার সাথেই ছিল। 3 কিলোমিটার পরে পোলাপানের মতো আর কি, হাও মাও করে কেঁদে দিলাম, কান্দা দেওয়ার পিছনে কারণ আছে। সে শুধু আমার রেজিস্ট্যান্ট ছিল না, ট্রেনিং সেন্টারে আমি জানি ঘুমাইতাম, আমার সাথে সে শুতো। আমি কোনোদিন ট্রেনিং সেন্টারে আমার খাবার আনি নাই, আমার পানি আনে নাই, কাপড় ধুই নাই, তালি বাসন কিছুই করিনি। আমার ট্রেনিং ছাড়া আমার কোনো কাজ করে নাই, এগুলো সেই করতো, আবদুল্লাহ করতো, শামসু এই সঞ্জয় শহীদ হয়েছে, শামসু করতো, আনোয়ার একটা ছেলে গরিবুর বাড়ি সে করতো, এরা করতো। আমি ট্রেনিং সেন্টারে একটু মাতবুরি করিয়া আপনার এই যে লঙ্গ কেনা থেকে খাবার বেশি আনতাম, অনেকে মাতবুরি করতাম, পাও মাতবুরি, আদর আমি মাতবর না, বালতি করে মাংস আনতাম, সবাই খাওয়াইতাম। এই আমি এই কাজগুলো করি, তোরা এই কাজগুলো কর। পরে আবদুল্লাহের শহীদের কথাটা গাড়িতে বললাম, নৌকাত বললাম, তো হাও মাও করে কান্দে দিলাম। ইন্ডিয়া গিয়ে পৌঁছলাম, সন্ধ্যা পরে দেয় মহেশকলাকে পৌঁছলাম। তখন আমরা রেস্টের অর্ডার দিল ইন্ডিয়ান উস্তাদরা, বিএসএফ তারা। রাত্রে 8টার খবর, রেডিওতে খবর, রেডিও পাকিস্তান ঢাকা। আজকের বিশেষ খবর হচ্ছে হিন্দুস্তানি অনুচর ও দুষ্কৃতিকারীদের শহীদ আমাদের জওয়ানদের সিলেটদের আর দরম্বা সাধনায় এক যুদ্ধ হয়। যুদ্ধে বহু গোলা বারুদ অস্ত্র আমাদের জওয়ানরা ক্যাপচার করে, একজনকে নিহত করে, 5 জনকে হাতে নাতে ধরে নিয়ে যায়। কী ব্যাপার, একজন শহীদ হয়েছে আমি জানি, 5 জনকে হাতে নাতে ধরে নিয়ে যায়, কে কী কর। সাথে সাথে হুইসেল, সমস্ত কোম্পানি একসাথে হইলাম। গোয়েন্দা দেখি আমাদের 6 জনই নেই, একজন তো শহীদ, আর 5 জন নেই। কী মহা বিপদ, 5 জনকে ধরে নিয়ে গেল। আর 5 জনের মধ্যে যে 5 জন পাই না, একজনের নাম হান্নান, গরিবুর বাড়ি, সে কমিশনার ছিল গরিবুরে। সে তার জ্বর হয়েছিল, টাইফয়েডের মতো জ্বর হয়েছিল। সে একজন, আমার ঈশ্বরগঞ্জের একজন আছে, ডিগ্রিতে পড়তো 71-এ, তখন
সে যুদ্ধের আগের দিন আমার কাছে বলতেছে যে বাবা একটা কথা বলতাম দেখি বা আমার ছুটি দিতে দিব, আমি দিব ছুটি। তখন কিন্তু একজন ছুটি গেছে, এই যে শামসু সঞ্জয় যুদ্ধ ছুটি দিয়ে গেছে, শামসু আসো একটা তোমার ছুটি দেবো। কত দিনের ছুটি? 2 বছরের ছুটি। হাসির কাণ্ড না? সেও ওই 5 জনের একজন। তো 16 জন একটা স্কট দিল ইন্ডিয়ান উস্তাদরা আমাদের BSF-এর, তোমরা যাও, তোমরা গিয়া 5 জনটা উদ্ধার করো। দরমবাসে আসতাম আমরা, দরমবাসে আসে সেরিয়া দরমবাসে থানা হেডকোয়ার্টার দিতে বাংলাদেশের পতাকা উঠতেছে। কী ব্যাপার? পাঞ্জাবেরা একজন মারলো, 5 জন দইটা নিল গা, থানায় উঠলো, আর বাংলাদেশের পতাকা উঠতেছে। তখন একজন লোক পাইলাম, মানুষ তো যুদ্ধের পরে তার লোক আসে যে গ্রামবাসী থাকে না জায়গা, একজন লোক পাইলাম, এটা বিশেষ সাহসী তারা থাকে। এই নিয়ে দেখি পতাকা, বাংলাদেশের পতাকা উঠতেছে, কেরাই উঠতেছে, কই মুক্তি বাহিনীরা টাঙা তুলছে, এই বেটা মুক্তি বাহিনীরা উঠছে, বেটা আমরা বেটা কথা করে যুদ্ধ করছি, বেটা কী আলাপ করো বেটা মুক্তি বাহিনী, কহ পাঞ্জাবি সব কাছে গা, কী কর তো মুক্তি বাহিনী কই আমার লোকে আই, এই দেখ বেটা মারি আলবাম, কিন্তু তোরা কিন্তু মারি আলবাম বেটা, কি কষ্ট যা। আমরা তো একটা চিন্তা আছে যে বাঙালিরা তখন কিন্তু রেজাকারের জন্ম হয় নাই, রেজাকারের যেহেতু ধর্ম হয় না, দালালেরও এত ধর্ম হয় নাই। তার সাথে গেলাম গিয়ে একবারই ঠিকই 5 জন মুক্তি বাহিনী আরামসে খাইতে বইছে। আবার কি কোট গায়ে প্যান্ট পরা, মানে ওই বাড়ি থেকে লোকজনে দিছে, লোক এলাকার লোক দিছে। কী ব্যাপার, তোমরা কি কেস, তোমরা কেমনে কি হইল? ওরা বলতেছে যে আমরা যখন ব্যাক করি তখন গরিবের হান্নানে বলতেছে আমি তো অসুস্থ, তুমি জানোই। বা বললে বলতেছে কয় আমি তো 2 বছরের ছুটি ওই লোক। আমরা সব ঢাকার একটা ছেলে আসছিল, আমরা সব আটকা পড়ছি থানার সাথে ট্রেনের ট্যাঙ্কির মধ্যে, বাঙ্গা ট্যাঙ্কি, এটা ভিতরে গিয়ে ঢুকে উঠছিলাম। তো পাঞ্জাবের জানি এবার আমরা বাইরে হই না, এর মধ্যে এমনি তো মরতে আমরা গুলি করছি। পাঞ্জাবি অফিসার মরে গেছে, কয়টা মরে গেলে রাত্রেই গেছে পাঞ্জাবিরা কয় কি মুক্তি কে আছে, চিন না ইনসান হ্যাঁ কই মুক্তি বাহিনী বাঁচছে। তখন বাঁচতে তখন তো স্বাধীন, এলাকার লোকজন যারা আসছিল এরা আমাদের আপ্যায়ন করতে, এতে এখন আছি। পরে এখান থেকে আবার আমরা মস্কোলা গেলাম। মস্কোলা যাওয়ার পথে আমরা পাঞ্জাবিদের 2টা কার্গো ধনু নদীতে পাঞ্জাবিরা আমরা হোল্ড হ্যান্ডস আপ করাই, ওরা আর হোল্ড হ্যান্ডস আপ করে না, পাল্টা গুলি করে আমাদের। পরে রাত্রে ভাগ্যে গেছে পাঞ্জাবিরা, পরে জাহাজগুলা আমরা ইন্ডিয়ানে দিই, অনেক মালামাল ছিল পাকিস্তান লুট করা মালামাল। পরে সেখান থেকে আমাদের দরমবাসাতে গিয়ে আমাদের পাঠানো হলো তারাইল, কিশোরগঞ্জে তারাইল যুদ্ধ করলাম। তারপরে বিভিন্ন জায়গায় টুকটাক যুদ্ধ করছি, আমরা তখন গেরি এলাকায় যুদ্ধ করছি, মানে হ্যাঁ এই বাসি গেছি। যে ইয়ার মধ্যে তো নিজেরা চিন্তা করলাম যে নিজের এলাকায় তো যুদ্ধ করলাম না। ইয়ার পরে রোজার মাসে, রোজার প্রথম দিন ঈশ্বরগঞ্জে আসলাম, আর ঈশ্বরগঞ্জে আসলাম, আর ঈশ্বরগঞ্জে আক্রমণ করতে হবে আগে থেকে গোলাবার বসে রাখলাম, যাতে মানে গোলাবার শর্ট না পড়ে। আমরা এই ঈশ্বরগঞ্জের কাছেই গরিপুর থানায় পড়তে, বর্তমানে মাইজাদি গ্রামে মৌলভী আব্দুর রহিম সাহেবের বাড়িতে ইফতার করলাম, খাইলাম। 3 কোম্পানির 3 প্লাটুন আমরা সিদ্ধান্ত নিলাম ঈশ্বরগঞ্জ আক্রমণ করব। তখন ঈশ্বরগঞ্জ উনি কাশি জবাই করে সবাই খাওয়াইলেন। তখন ঈশ্বরগঞ্জ আক্রমণ করার আগে আমরা রেল যোগাযোগ, টেলিফোন যোগাযোগ এবং এই যে বাই রোড, এই রোড বিচ্ছিন্ন করতে হবে। আমরা রেল লাইনের কর্তিবাড়ি ব্রিজ, মাঝগা ব্রিজ বলে, রেলওয়ে ব্রিজ মাঝগা ব্রিজ, এটা ডিনামাইট দিয়ে উড়াইলাম, একদম শেষ করে দিলাম। আর আমাদের এটাতে একটু লেট হয়েছে, কারণ যখন টেলিফোনের লাইন ব্রিজ উড়াইতে সহজ করে জাহাজ দিয়ে উড়াইছি, টেলিফোনের লাইন কাটতে গিয়া আমরা ফিলার কাটি, সুজাবার লাইনে পড়ে পিলার
4-5টা কাটার পরে লামিয়ে পড়ে। এবার চিন্তা করলাম তার না কাটলে তো পড়তো না, পরে গিয়ে তার কাটলাম, উপরে উঠতে লুক দিয়ে ডিনামাইট লাগাইলাম, পড়লো, এই লেট হয়ে গেল। আমরা পরে হাইওয়ে রোডের এই যে রাঙ্গরপুরে একটা ব্রিজ আছে, ব্রিজে পরে এলাম, মেহমান আছে, আপনারা ছবি তুলে নিয়ে যেতে পারেন, এই যে রাঙ্গরপুর, ওইটা উড়াইলাম, রাত তো শেষ হয়ে গেল। তা আমরা 3 কোম্পানির 3 প্লাটুন কমান্ডার এই সঙ্গে আক্রমণ করবো। তার মধ্যে আমি হাবিবুর রহমান হলুদ 1 কমান্ডার, কাজী হাসানুজ্জামান হিরো আউট অফ কোম্পানি 1জন কমান্ডার, আর মতিন হাবিবুল্লাহ খান কোম্পানি 3 কমান্ডার। আমি প্রথম অবজেকশন দিলাম যেটা হয় না, দিনের বেলায় আমরা আক্রমণ করবো না, কারণ আমাদের কখনোই ট্রেনিংয়ে এটা বোঝায় নাই যে আমরা এই দিনে আক্রমণ করবো। আক্রমণটা হচ্ছে নো ডে নো নাইট, 9 রাত 9 দিন। তখন সবাই বলতেছে ঈশ্বরগঞ্জ আক্রমণ করবো, শনি মঙ্গলবার আছে, আর দিনের বেলায় আক্রমণ শুরু করলাম, আসলাম। পরিকল্পনা অনুযায়ী মতিনের গ্রুপ হচ্ছে তারা পিছন দিক দিয়ে যাবে, কাজী হাসানুজ্জামান হিরোর গ্রুপ হয়ে গিয়ে থানার সামনে দিয়ে এই রাস্তাতে যাবে, আর আমি নদীর ওই পার দিয়ে থানার সোজা ওই দিক দিয়ে যাবো। ঈশ্বরগঞ্জে আসলাম, আমি সংক্ষেপেই বলছি কথাগুলো। ঈশ্বরগঞ্জে আসলাম, জাতীয় পজিশনে গেলাম। সমস্যা হচ্ছে দিনের বেলা তো নিজের গরু নিজের গলায় গাছ খায় না। আমরা নাক মুখ ডাকার পরেও ঈশ্বরগঞ্জের লোকজন আমাদের আসা নাক মুখ দিয়ে ডাকছি, এই ডাকাটা করে কি খুলে বলে কি ও হলুদ এলিয়া। এই সারাদিন যুদ্ধ করলাম, এর মধ্যে গোলা বালু শেষ হয়ে গেল। সন্ধ্যার সময় পাঞ্জাবিরা থানা থেকে বের হইল। আমরা এই এলাকায় কারফিউ দিলাম 3টা থেকে, আমাদের কারফিউ কেউ মানলো না, পাবলিক মানলো না, কারণ মানলো না এলাকার লোকজন। এর মধ্যে পাঞ্জাবিরা বাড়িয়ে বললো, আমরা চলে গেলাম। পরে দেখা গেল যে ঈশ্বরগঞ্জে আমার 7 জন শহীদ হইল, 7 জন শহীদ হইল ঈশ্বরগঞ্জে। থানার সামনে 4 জন, থানার ভিতরে 1 জন, পিছনে 2 জন, 7 জন শহীদ হইল। তারপরে রাতে তখন এটা এখন ভাবতে পারি না, যুদ্ধের সময় আমি আমার নানা বাড়িতে রাত্রে গিয়ে রয়েছি। পরের দিন রাত্রে এসে আমি আক্রমণ করছি আবার টানা, আমার কয়েকজন 2-4 জন ভাইয়া। তো আমাদের একটা হেডকোয়ার্টার ছিল, এখানে গিয়ে একত্র হবো। তো এসে আমার সামনে গোলাবাল করছি করে যাওয়ার পরে 9 তারিখে আমরা এর মধ্যে আবার গেলাম মদন, অর্ডার হইল মদন পাঞ্জাবিরা আছে, মদন গেলাম নভেম্বর মাসে। তো পাঞ্জাবিরাতে ঘেরাও করে রাখলাম আমরা। আর মদনে যুদ্ধে এটা মানে সিনেমা দেখা যায়, বাস্তবে দেখা কম যায়। যেমন আমি আসতে লাই, আমি গোলাগুলি করতেছি, একজন এসে আমার একজন এসে আমার বলতেছে যে ভাই আপনি কাজ করেন, 2 লাখ খায় আসেন গা দেন আমার কাছে। যেমন এই যে গ্রামে হাল চাষ করার মতো, বাবা হাল চাষ করতে, আব্বা তুমি খাই আসো, আমি তো আল ভাই বিক্তদ্র আপনি দেন স্যারটা, আমি 2 লাখ খাই আসেন গা। সময় সবার কাছে এলাকার সবাই অস্ত্রপাতি জানতো। পরে 5 তারিখ 4 তারিখ রাত্রে পাঞ্জাবির আগে লোক আর যারা আছে তো মারাই পড়লো। 5 নভেম্বর মদন মুক্ত হয়ে গেল। আবার সেখান থেকে ঈশ্বরগঞ্জে আসলাম। 8 তারিখ রাত্রে আমরা ঈশ্বরগঞ্জে আক্রমণ করলাম। রাত্রে পাঞ্জাবের সব বাগিয়ে গেল। 9 তারিখ ঈশ্বরগঞ্জে মুক্ত হইল। 16 ডিসেম্বর দেশ স্বাধীন হইল। 16 তারিখে আমার অর্ডার হইল যে কিশোরগঞ্জে যাও। কিশোরগঞ্জে স্বাধীন হয় নাই। কিশোরগঞ্জে এখনও জাহাজ ঘোষণা করছে। পরে কিশোরগঞ্জে গেলাম। কিশোরগঞ্জে গিয়ে 63 তখন কিন্তু আমাদের সাথে এলো পাঞ্জাব ইন্ডিয়ান 6 বেঙ্গল 6 বিআর রেজিমেন্ট ইন্ডিয়ান সোলজার। ওরা এসে তো ওরা দিয়ে যাওয়ার ওই ফার্মের গরুর মতো কেন বুদ্ধিবাদ্যা নাই গুলি করে আমার মুক্তি হয়নি। এই তোমরা যুদ্ধ করা লাগবে না। পরে আমরা গেলাম। পরে কিশোরগঞ্জে মুক্ত করলাম। বোধ 19 তারিখ মুক্ত করলাম। 16, 17, 18, 19 এরকম 18, 19 তারিখ মুক্ত করলাম। এরপর তো দেশটা স্বাধীনই হইল। আসলাম এই আর কি। এই পর্যন্তই আর কি। আর অনেক কথা বলে তো আরও অনেক বলা যায়। আর এখন তো মানে আপনারা আমার কাছে কথা নিতেছে। আমি বললাম